ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে 2020 সিরিজের গুরুত্বপূর্ণ কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সঙ্গে আমরা দেখব এই কোশ্চেনগুলো কীভাবে আমাদের আগামী দিনের পরীক্ষাগুলোতে আসতে পারে। ঠিক আছে, চলো আজকে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, নিম্নের কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয়? সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয় বলেছে, এটা আমাদের বুঝতে হবে। নয় প্রশ্নটা আমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে আমরা কি জানি যে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য রয়েছে, 7টি রাজ্য যাদেরকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। ঠিক আছে, 7 বোন বলে আমরা তাদের ডাক নামে পরিচিত। এই 7টি রাজ্য কী কী সে বিষয়ে একটু জেনে নিই। এই 7টি রাজ্য হলো আমাদের কী কী? আমাদের রয়েছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তারপর রয়েছে কি? আসাম, আসাম, আসাম। ঠিক আছে, আসামের রাজধানী কোথায়? দিসপুর। আসাম কী জন্য বিখ্যাত? চা উৎপাদন ভারতের মধ্যে প্রথম রাজ্য। ঠিক আছে, এবং আসামের গুয়াহাটি যে শহরটি, ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর এবং আসাম চা উৎপাদনের জন্য ভারতের প্রথম, এটা মনে রাখতে হবে। তাহলে অরুণাচল প্রদেশ, আসাম, এরপর কি রয়েছে? মণিপুর, মণিপুর। ঠিক আছে, মণিপুর, ইম্ফল, তাই তো মণিপুর। এরপর রয়েছে কি? মেঘালয়, মেঘালয়, মেঘালয়। এরপর মিজোরাম, মিজোরাম। ঠিক আছে, এটা যেন মনে থাকে, মিজোরাম। এবং কি রয়েছে? নাগাল্যান্ড, নাগাল্যান্ড। ঠিক আছে, এবং ত্রিপুরা, ত্রিপুরা। ঠিক আছে, তাহলে টোটাল কটি রাজ্য হলো আমাদের? 7টি রাজ্য। 1 2 3, ঠিক আছে, 7টি রাজ্য। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার। এই তাহলে এর মধ্যে কোন রাজ্যটি নেই? সেটা হবে সিকিম। তাহলে সিকিম রাজ্যটি আমাদের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয়। সিকিম রাজ্যটি মানে কবে ভারতের সাথে যুক্ত হয় বা ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রকাশ পায়? 1975 সালে 36তম সংশোধনীর মাধ্যমে। এটা অনেক পরীক্ষাতে আসে যে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে কবে প্রকাশ পায়, কবে ভারতের সাথে যুক্ত হয়? 1975 সালের 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে মর্যাদা পায়। ঠিক আছে, এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্ন, বস্তুর পরিমাণ মাপার একক কী? বস্তুর পরিমাণ মাপার একক, বিভিন্ন একক ইউনিট থেকে এই কোশ্চেনটা আমাদের এসছে। আমরা কি জানি? বস্তুর পরিমাণ মাপার একক হলো কি? লাক্স, মোল, টেসলা, জুল। আমরা কি জানি? জুল কিসের একক? জুল শক্তি, তাই তো। জুল হলো শক্তি বা কার্যের একক হলো জুল। এছাড়া আরেকটা কি আছে? আর্গ। আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ, এসআইতে একক জুল। শক্তি বা কার্যের একক হচ্ছে জুল। টেসলা কিসের একক? টেসলা হলো তড়িৎ চৌম্বক প্রবাহের যে ঘনত্ব, চৌম্বক প্রবাহের ঘনত্ব। ঠিক আছে, চৌম্বক প্রবাহের ঘনত্ব এর একক হচ্ছে আমাদের টেসলা। এই টেসলা একটা বিখ্যাত কোম্পানি, সবাই জানি। আমাদের যে ইলন মাস্ক রয়েছে, বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি, তার একটা কোম্পানি রয়েছে টেসলা। এরপর এই বস্তুর পরিমাণ মাপার একক হবে কী হবে? মোল হবে। বস্তুর পরিমাণ মাপার একক হলো মোল। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া বিভিন্ন একক আছে। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? খুব পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমাদের জানি আমাদের ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষা আসতে পারে। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা আমাদের মনে রাখতে হবে, তারাপুর। কী হবে? তারাপুর। এই তারাপুর কোথায় অবস্থিত? এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। খুব পরীক্ষা ইম্পর্টেন্ট। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, 1969 সালে। ঠিক আছে, তাহলে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের কোন রাজ্যে অবস্থিত? এটি হবে তামিলনাড়ুতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, বর্তমান ভারতে মোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? মোট 22টি রয়েছে। ঠিক আছে, এই গুজরাটে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার নামটা কি? এটা আমার জেনে রাখতে হবে। গুজরাটে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে তার নাম কি? কাকরাপাড়া। ঠিক আছে, এই কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এছাড়া কর্ণাটকে যেটা রয়েছে কৈগা। ঠিক আছে, কৈগা, এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে এই ধরনের প্রশ্ন। এছাড়া উত্তরপ্রদেশে যেটা রয়েছে একটা, উত্তরপ্রদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার নাম কি? উত্তরপ্রদেশে যেটা রয়েছে তার নাম হচ্ছে নারোরা, নারোরা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, শবরীমালা মন্দির ভারতের কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শবরীমালা মন্দির এটি ভারতের কোথায় অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য হবে?
যে শবরীমালা মন্দির আমরা সবাই জানি, এটা আমাদের সংবাদ শিরোনামে এসেছিল, এটি কেরালায় অবস্থিত, কেরালা। ঠিক আছে, এই শবরীমালা মন্দির যেটি কোথায় অবস্থিত, শবরীমালা মন্দিরটি কেরালায় অবস্থিত। এখান থেকে একটু প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, যেটি এই মন্দিরটি কেরলের কোথায় অবস্থিত, কেরলে, এই যে কোন দেবতার উদ্দেশ্যে এই মন্দিরটি, ঠিক আছে, তো যদি আমাদের প্রশ্ন যদি আসে শবরীমালা মন্দিরটি কোন দেবতার উদ্দেশ্যে, তাহলে সেটা আমাদের হবে ভগবান কি হবে, আয়াপ্পান, কি আয়াপ্পান, ভগবান আয়াপ্পান। ঠিক আছে, এটা উৎসর্গিত। আমাদের যেমন এক একটা মন্দির থাকে কোনো দেব দেবতার উদ্দেশ্যে, কোনোটা শিব, কোনোটা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো থাকে, সে তেমনই শবরীমালা মন্দিরটি কেরলে অবস্থিত, এটি ভগবান আয়াপ্পানকে উৎসর্গিত, যেন মনে থাকে, এটা পরীক্ষায় অনেক সময় আসতে পারে। এবং এই শবরীমালা মন্দিরে কী ছিল, মহিলাদের যাওয়া প্রবেশ নিষেধ ছিল। ঠিক আছে, এই নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে কেস হয়, পরবর্তীতে এটা জাজমেন্ট আসে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া এই কেরলে একটি গুরুত্বপূর্ণ বিষয় কী আছে, কেরলে পেরিয়ার, যে পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটা রয়েছে কেরলে অবস্থিত, এটা আমাদের মনে রাখতে হবে। টাইগার রিজার্ভ, পেরিয়ার টাইগার রিজার্ভ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত নয়, বলেছে দিল্লিতে অবস্থিত নয়, এটা আমাদের পড়তে হবে, দিল্লিতে অবস্থিত নয় বলেছে। আমরা এই নয়টা না দেখে অনেক সময় উত্তর করে ফেলবো, কিন্তু এটা আমাদের প্রশ্নটা দেখতে হবে যে দিল্লিতে অবস্থিত নয়, এই কোন স্মৃতিসৌধটি। আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল, আমরা সবাই জানি আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল, আলাউদ্দিন খলজি। বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল, আকবর, তাই তো, আকবর। ঠিক আছে, এটা আলাউদ্দিন খলজি। ইন্ডিয়া গেট, এটা মনে রাখতে হবে, ভারতে ইন্ডিয়া গেট যেটা, আর কি হুমায়ুনের সমাধি। ঠিক আছে, হুমায়ুন টোম। তাহলে এর মধ্যে যে কোশ্চেনটা হবে যে দিল্লিতে অবস্থিত নয়, সেটি আমাদের সঠিক উত্তর হবে কি, বুলন্দ দরওয়াজা। এই বুলন্দ দরওয়াজাটি কোথায় অবস্থিত, এটা আমাদের ফতেপুর সিক্রি, আগ্রাতে অবস্থিত, এটি আগ্রাতে অবস্থিত, ফতেপুর সিক্রি। ঠিক আছে, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এটা যেন আমাদের মনে থাকে, পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 2019 সালে কোন ব্যক্তি 55তম জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হন। তাহলে এই জ্ঞানপীঠ সম্মান, এখান থেকে বিভিন্ন পুরস্কার রিলেটেড আমাদের যে কোশ্চেনটা খুব আসে, এই জ্ঞানপীঠ সম্মান কিসে দেওয়া হয়, জ্ঞানপীঠ সম্মান আমাদের দেওয়া হয় সাহিত্যে, লিটারেচারে, তাই তো, জ্ঞানপীঠ সম্মান আমাদের দেওয়া হয় লিটারেচারে। বলেছি 2019 সালে 55তম জ্ঞানপীঠ সম্মান কে পেয়েছে, এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে কি, আক্কিথাম অচ্যুত্থান। ঠিক আছে, সঠিক উত্তর হবে আমাদের আক্কিথাম অচ্যুত্থান। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পায়, পরীক্ষা যদি আসে প্রথম কে পেয়েছিল এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তো এই প্রথম যদি বলে আমাদের কি হবে, জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ। ঠিক আছে, পরীক্ষা যদি আমাদের আসে জি শঙ্কর কুরুপ, ইনি কোন লেখক ছিলেন, মালায়ালাম ভাষার লেখক ছিলেন। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। প্রথম মহিলা কে পান, যদি বলে প্রথম মহিলা, আমাদের প্রশ্নে আসতে পারে পরীক্ষাতে, যে প্রথম মহিলা জ্ঞানপীঠ প্রাপক কে হবে, প্রথম মহিলা জ্ঞানপীঠ প্রাপক হবে আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এটাও আমাদের পরীক্ষাতে আসতে পারে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবং 2024 সালে কে পেয়েছে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2023 সালে, 24 সালে এখন দেওয়া হয়নি, 2023টায় 24-এ আসে। ঠিক আছে, তাই 2023 সালে আমাদের কে পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রামভদ্র আচার্য। ঠিক আছে, রামভদ্র আচার্য, একজন ফেমাস ব্যক্তি, এই নামটা আমাদের মনে রাখতে হবে, রামভদ্র আচার্য ও গুলজার। কি নাম হবে, গুলজার। ঠিক আছে, এটা যেন আমাদের মনে থাকে যে রামভদ্র আচার্য ও গুলজার 2023 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান। তো এই পরীক্ষায় আসতে পারে এই কোশ্চেনগুলো। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে, কবে শুরু করেছিলেন, এটা আমাদের পরীক্ষা আসে যে সবরমতী আশ্রম থেকে 1930 সালের, কত সালে, 1930 সালের 12ই মার্চ, 12ই মার্চ তিনি এই যে আইন অমান্য আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলন প্রথম চালু করেছিলেন। ঠিক আছে, আইন অমান্য আন্দোলন, যেটা কিসের জন্য, লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, লবণ আইন ভঙ্গ, যে লবণের উপর ব্রিটিশ সরকার অতিরিক্ত ট্যাক্স এবং একচেটিয়া যে বিজনেস করছিল, তার প্রতিবাদে তিনি এই যে যাত্রাটা, আইন অমান্য আন্দোলনটা শুরু করেছিল 1930 সালের 12ই মার্চ। কোথা থেকে শুরু করেছিল, সবরমতী। ঠিক আছে, গুজরাটের যে সবরমতী, এটা মনে রাখতে হবে। এবং তিনি যে গুজরাটের যে জায়গাটায়, তিনি গুজরাট রাজ্যের কোন জেলায় তিনি এটা অবস্থিত, সবরমতীটা কোথায় অবস্থিত, এটা আমাদের প্রশ্ন এসছে, এই সবরমতীটা কোথায় অবস্থিত, গুজরাটের, এটা আমাদের প্রশ্ন হবে।
উত্তর পোরবন্দর, নভোসারি, সুরাট, কচ্ছ। কী হবে আমাদের? সঠিক উত্তর হবে নভোসারি। ঠিক আছে, এটি সঠিক উত্তর হবে নভোসারি। ঠিক আছে, এবং এই যে 1930 সালে 12ই মার্চ তিনি যাত্রা করেছিলেন এবং তিনি পৌঁছেছিলেন কত? 1930 সালের 6ই এপ্রিল। এটা যেন মনে থাকে, এটা অনেক সময় আসতে পারে। ঠিক আছে, এটা তাহলে কী হবে? তিনি যেখানে পৌঁছেছিলেন গুজরাটের নবসারি, গুজরাট রাজ্যের নবসারি জেলা। ঠিক আছে, ডান্ডিটা অবস্থিত। এছাড়া এই 1930 গুরুত্বপূর্ণ, এছাড়া 1919 সালটা একটু গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। 1919 সালের 13ই এপ্রিল কী মনে রাখতে হবে? 1919 সালের 13ই এপ্রিল কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি, এই বিষয়টা কি? আমরা জানি যে ব্রিটিশ সরকারের যে রাওলাট অ্যাক্টের প্রতিবাদে কী হয়, সমস্ত এর প্রতিবাদ স্বরূপ হিসেবে পাঞ্জাবের জলন্ধরে, এটি কোথায় অবস্থিত? জালিয়ানওয়ালাবাগ, যেটা পাঞ্জাবের জলন্ধরে। এটা আমাদের পরীক্ষা আসতে পারে, পাঞ্জাবের জলন্ধর। ঠিক আছে, এখানে একত্রিত হয়ে এই আইনের প্রতিবাদ স্বরূপ কিন্তু এখানে মাইকেল ও ডায়ার, কী নাম? মাইকেল ও ডায়ার, তিনি গুলি চালান এবং প্রচুর ভারতীয় এভাবে নিহত হন, মারা যান। ঠিক আছে, যেটা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1919 সালের 13ই এপ্রিল কবে হয়েছিল? এই ডেটটা আমাদের মনে রাখতে হবে। এবং এটি পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত। এবং এখানে যে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কে? মাইকেল ও ডায়ার। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি? ইউআরএল এর পুরো নাম কি? এই ধরনের ফুল নেম আমাদের আসতে পারে, পড়তে হবে। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এখানে আমাদের কী কী আছে অপশানগুলো দেখো। ইউনিফর্ম রিবুক লোকেশন, ইউনিক রিসোর্স লোকেশন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর আর ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তাহলে আমাদের কী হবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, WWF এর পুরো নাম কি? ঠিক আছে, WWF এর পুরো নাম কি? WWF এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি চালু করেছিলেন কে? টিম বার্নার্স-লি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। টিম বার্নার্স-লি এটা চালু করেছেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি খুব পরীক্ষাতে আসে, HTTP এর পুরো নাম কি? HTTP এর পুরো নাম কি? ঠিক কী হবে? সঠিক উত্তর হবে হাইপার টেক্সট ট্রান্সফার। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, PROTOCOL প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমাদের মনে রাখতে হবে, HTTP। ঠিক আছে, এটা WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে অস্কার চলচ্চিত্র সেরা মুভি কোনটি? মানে অস্কার প্রাপক শেষ চলচ্চিত্রের নাম কি? মুভিটার নাম কি? সিনেমাটার নাম কি? এটা আমাদের মনে রাখতে হবে। দেখো অস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র বা সিনেমা জগতে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম ভারতীয় অস্কার পেয়েছিলেন কে? ভানু আতেয়া, প্রথম ভারতীয় অস্কার জয়ী। এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। প্রথম ভারতীয় অস্কার জয়ী কী হবে? ভানু আথাইয়া। এটা গান্ধী মুভির জন্য। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, এটা মনে রাখতে হবে। এছাড়া এই যে 2024 সালে যে মুভিটি পেয়েছে চলচ্চিত্রের জন্য, কী হবে? কিং রিচার্ড, কোডা, ওয়েস্ট সাইড স্টোরি, ওপেনহাইমার। সঠিক উত্তর আমাদের ওপেনহাইমার। ঠিক আছে, ওপেনহাইমার 2024 সালে সেরা চলচ্চিত্র মুভিটি পেয়েছে। এবং 2023 সালে যে মুভিটি আমাদের চলচ্চিত্র অস্কার পেয়েছিল 2023 সালে, এটা হবে এভরিথিং এভরিওয়্যার। ঠিক আছে, আর 2022 সালে যেটি পেয়েছিল সেটা হবে কোডা। ঠিক আছে, একটু মনে রাখতে পারি। এই 2024 সালে যে আমাদের বেস্ট অ্যাক্টর অভিনেতা হয়েছে কি? মার্ফি, অভিনেতা হবে মার্ফি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখা একটু উচিত। এবং অস্কার সিনেমা জগতে দেওয়া হয়, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই? দেখো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, বিভিন্ন পরীক্ষা আমাদের আসে। এ অপশান গোপাল কৃষ্ণ গোখলে, বি অপশান ভগৎ সিং, সি অপশান বাল গঙ্গাধর তিলক, ডি অপশান চন্দ্রশেখর আজাদ। তাই স্বাধীনতা আমার জন্মগত অধিকার, এটা আমি তো অর্জন করবো, কে বলেছিল? এটা আমরা সবাই জানি, বাল গঙ্গাধর তিলক।
ঠিক আছে। এবং এই গঙ্গাধর তিলক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মনে রাখতে হবে, মারাঠা ও কেশরী পত্রিকা, মারাঠা ও কেশরী পত্রিকা এই দুটো পত্রিকার তিনি প্রকাশক ছিলেন। ঠিক আছে, মারাঠা কেশরী পত্রিকার প্রকাশক ছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এবং তাকে কী নামে পড়া হতো? লোকমান্য নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, লোকমান্য নামে তিনি পরিচিত ছিলেন। এছাড়া এই গোপালকৃষ্ণ গোখলে কে ছিলেন? মহাত্মা গান্ধীজির কে ছিলেন? রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন। কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। এবং তিনি একটা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম আমাদের মনে রাখতে হবে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়া সোসাইটি এটি প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? আমাদের গোপালকৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। আর এই পত্রিকা দুটোর নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া ভগৎ সিং আমরা সবাই জানি, চন্দ্রশেখর আজাদ, তাদের বিখ্যাত যে কার্যকলাপগুলো আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন দেশগুলি ফালকান সিল 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, মানে ইউএই, যেটা সংযুক্ত আরব আমিরশাহী। ঠিক আছে, ইউএই, চীন, রাশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরশাহী। কী হবে সঠিক উত্তর? হবে ফালকান সিল 2023 এই সামরিক মহড়া শুরু করেছিল কে? চীন আর ইউএই, মানে দুবাই, যেটা আমরা বলে থাকি সংযুক্ত আরব আমিরশাহী। ঠিক আছে, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু যে আছে সেগুলো আমাদের জানতে হবে, যেমন যুদ্ধ অভ্যাস। এই যুদ্ধ অভ্যাস, এই সামরিক মহড়াটি কোন কোন দেশ? ভারত আর ইউএসএ, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আরও জেনে রাখতে হবে বজ্র প্রহার, এটাও আমাদের, ঠিক আছে, আমেরিকার সাথে বজ্র প্রহার। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো একটু জেনে রাখতে হবে, যেগুলো খুব আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন? এই পেন প্রিন্টার প্রাইজ, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা আমাদের দেওয়া হয় কি? লিটারেচারে, সাহিত্যে দেওয়া হয়, তাই তো? এটা আমাদের সাহিত্যে দেওয়া হয়, ইংলিশ সাহিত্য। ঠিক আছে, এবং এটি ব্রিটেন দেওয়া, কোন সরকার দিয়ে থাকে? ব্রিটেন সরকার দিয়ে থাকে। ঠিক আছে, পেন প্রিন্টার প্রাইজ 2024 সালে কে পেয়েছেন? খুব গুরুত্বপূর্ণ, আমাদের নাম কি হবে? অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় 2024 সালে তিনি পেন প্রিন্টার প্রাইজ পেয়েছেন। এছাড়া তার নামের সঙ্গে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটি হলো কি? যে ম্যান বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ যেটাও সাহিত্যে দেওয়া হয়, এই ম্যান বুকার প্রাইজ প্রথম কে পান? প্রথম ভারতীয় ম্যান বুকার প্রাইজ উইনার হলো অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, প্রথম ম্যান বুকার প্রাইজ উইনার হলো অরুন্ধতী রয়। দি গড অফ স্মল থিং, এই তার যে লেখকটার নাম কি ছিল? দি গড অফ স্মল থিং, দ্য গড অফ স্মল থিং, এটি হচ্ছে অরুন্ধতী রায়ের লেখা। ঠিক আছে, যার জন্য তিনি এই ম্যান বুকার প্রাইজটা পেয়েছিলেন, দি গড অফ স্মল থিং। ঠিক আছে, আর 2024 সালে তিনি পেন প্রিন্টার প্রাইজ পান। এই বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এবং ঝুম্পা লাহিড়ী কি? ঝুম্পা লাহিড়ী হলেন আমাদের লোল্যান্ড ম্যান বুকার প্রাইজ উইনার। ঠিক আছে, এটাগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে।